গোপাল তো ঘুমকাতুরের লোক, তাই ঘুমিয়ে আছে। গোপাল গিন্নি গোপালের কাছে আসে আর বলি পারো বটে ঘুমাতে, বাপরে বাপ, যেমন নাক ডাকে তেমনই আলসেমি। সূর্যি মামা কখন উঠেছে আর এই লোকটা এখনও ঘুমাচ্ছে, তা ঘুমাচ্ছে। গোপাল গিন্নির কথা শুনে গোপাল তো বিছানা থেকে উঠে বলল, উফ, বিরক্ত করো না তো, দেখছো তো বিশ্রাম করছি। মাথা ঠিক রাখার জন্য ঘুম খুবই দরকারি, বুঝলে। এদিকে পুটির মা এসে বলল, কি গো গোপালের গিন্নি, আর জল আনতে যাবে না? এরপর বেশি দেরি করলে কিন্তু রোদে মাথা ফেটে যাবে। চলো চলো, কত দূরে যেতে হবে মনে আছে তো? গোপাল গিন্নি গোপালকে বলে শুনছো তো, রোদে মাথা ফাটিয়ে সে কত দূর যেতে হবে? আচ্ছা বলি, তোমার মনে কি কোনো দয়া মায়া নেই? আমি সেই কোন দূর থেকে জল নিয়ে আসবো আর তুমি পড়ে পড়ে ঘুমাবে? তোমার নিশ্চয়ই কুম্ভকর্ণ বংশের জন্ম, তাই না? গোপাল বলল, হ্যাঁ হ্যাঁ, ওই কুম্ভকর্ণ আমার মামাতো শালার পিস্তুত ভাই। গোপাল গিন্নি বলল, এই শোনো, তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই, আমি এখন চললাম। এই বলে পুটির মা আর গোপাল গিন্নি জল আনতে বের হলো। পথে দেখা হলো হারুর বউয়ের সঙ্গে, আর তার মাথায় ছিল একটা রূপোর কাঁটা। তাই দেখে গোপাল গিন্নির খুব ইচ্ছে হলো যে তার কর্তার কাছ থেকে একটা রূপোর কাঁটা নেবে। গোপাল গিন্নি জল নিয়ে বাড়িতে এসেই জলের কলসিটা একটু জোরে রাখলো। গোপাল বলল, আরে আরে, কলসিটা এমনভাবে রাখলে যে ভেঙে যেতে পারত। গোপাল গিন্নি বলল, খুব ভুল হয়ে গেছে গো, আমাকে ক্ষমা করে দাও গো, আর এমনটা কোনোদিন হবে না। গোপাল মনে মনে বলল, বাবা, আজকে কথা শুনলাম এই রোদে জল এনে এসে কোথায় মুখ ঝাপটা দেবে তা নয়, উল্টে মিষ্টি মিষ্টি করে কথা বলছি। গোপাল গিন্নিকে বলল, না না, ক্ষমা চাওয়ার কি আছে, তুমি কি আর ইচ্ছে করে রেখেছো নাকি? হাঁড়ি তো একটা মাটির হাঁড়ি, তার জন্য এত করে কিছু বলার দরকার নেই। গোপাল গিন্নি বলল, মাটি বলে কি কোনো দাম নেই? আজকাল মাটিরও দাম আমি কি জানি না বলো, কত কষ্ট করে তুমি সংসার চালাও। গোপাল আবার মনে মনে বলছে, না না, নির্ঘাত কোনো ধান্দা আছে। ঠিক আছে, তুমি ডালে ডালে গেলে আমিও পাতায় পাতায় চলি। বলে ফেলো ধান্দাটা। গোপাল বলল, ভাগ্যিস আমার ঘুমটা ভাঙিয়ে দিলে, নইলে যে কী কাণ্ড হতো বলো তো। এমনিতেই রাজসভায় যেতে রোজ দেরি হয়, আজ তো যেতেই পারতাম। গোপাল গিন্নি বলল, আজ হারানের বইয়ের চুলে দেখলাম একটা ভারী সুন্দর রূপোর কাঁটা, জানো, আমাকে একটা কাঁটা কিনে দেবে গো? গোপাল বলল, কাঁটা, রূপোর কাঁটা হারানের বইয়ের চুলে? তারপর গোপাল কিছু না বলে নিজের বুকে হাত দিয়ে বলে, আমাকে একটু জল দেবে গিন্নি, বুকটা কেমন ধড়ফড় করছে, শরীরটা খারাপ লাগছে আমার। গোপাল গিন্নি বলল, যতদিন না আমার চুলের ওপর কাঁটা উঠছে ততদিন আমি এই বাড়ি জলস্পর্শ করব না, এই বলে দিলাম। তারপর গোপাল চলে গেল। যাওয়ার সময় পুটি বলল, দাদু দাদু, আমাদের পুতুলের বিয়ে। গোপাল বলল, কী বলেছিস, তোদের পুতুলের বিয়ে? তা বর এসে গেছে? পুটি বলল, না, এখনও আসেনি, একটু পরেই চলে আসবে। দাদু চলো না চলো না। গোপাল বলল, হ্যাঁ হ্যাঁ চল। তারপর পুটি আর গোপাল বাড়ির দিকে আসে, আর গোপাল বলল, পুটি, কোণে কে সাজালো? পুটি বলল, দিদা সাজিয়েছে, তার নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। গোপাল বলল, মনে হয় তোর দিদার কন্যা সাজার শখ হয়েছে। তারপর গোপাল আর পুটি গোপালের বাড়িতে আসে। এসেই দেখে পুতুলটা খুব সুন্দর সাজিয়েছে, আর পুতুলটা একদম গিন্নির মতোই দেখতে। গোপাল বলল, পুটি, বর কোথায়? বর? পুটি বলল, বললাম না, বর এখনও আসেনি, এক্ষুনি এসে যাবে, আর বরকে না একদম তোমার মতোই দেখতে। গোপাল বলল, হ্যাঁ, বলিস কি রে, বরকে দেখতে আমার মতো? কে বর সাজিয়েছে বলো তো? পুটি বলল, দিদা শিখিয়ে দিয়েছে আর আমরা তৈরি করেছি। গোপাল বলল, তোর দিদার মনে হয় আবার আমাকে বিয়ে করার শখ হয়েছে, বুঝলি। পরের দিন সকালবেলা গোপাল রাজসভায় এসে কেমন অস্থির অস্থির করছে। মহারাজ বলল, কি গোপাল, তোমাকে আজকে কেমন অস্থির অস্থির লাগছে? গোপাল বলল, আমি একটা ব্যাপারে খুব ব্যস্ত আছি মহারাজ। মন্ত্রীমশাই বলল, মহারাজ দেখুন কি গোপালের অন্য কোনো সংসার আছে কি না।
মহারাজ বলল, এ কি বলছো মন্ত্রী? গোপালের আর একটা সংসার আছে? না না, এ হতেই পারে না। গোপাল বলল, মহারাজ, আমার মনে হচ্ছে মন্ত্রীমশাই বুদ্ধির উন্নতি হয়েছে, কিন্তু কিভাবে এটা হলো তা খুবই রহস্যের ব্যাপার। মহারাজ মন্ত্রীমশাই বলল, তোমার ওই কুমড়ো পট্টাস মাথায় যদি ঘিলু থাকতে পারে, তাহলে আমার মাথায় কেন থাকবে না বলো তো? আমায় ফাঁকি দেওয়া অত সহজ না। মহারাজ বলল, শোনো, তোমাদের এই কথার মারপ্যাচ আমি কিছুই বুঝতে পারছি না। আমায় খোলসা করে বলো তো গোপাল, মানে তোমার সমস্যাটা। গোপাল বলল, মহারাজ অপরাধ নেবেন না, আমি না ওই আর কি ওই বিয়ে করছি। মহারাজ মন্ত্রীমশাই বলেছিলাম মহারাজ, আমার ভাবতে লজ্জা লাগছে এই বয়সে গোপাল আবার বিয়ে করছি। মহারাজ বলল, গোপাল সত্যি করে বলো, এরা সত্য না রসিকতা? গোপাল বলল, মহারাজ আমি মিথ্যে কথা বলি না, সত্যি আমি বিয়ে করছি এবং কালকেই বিয়ে করছি। মন্ত্রীমশাই বলল, একেই বলে ভীমরতি, বুড়ো বয়সে এটাই রোগ দেখা হয়। মহারাজ এই অনাচার আমি মানতে পারছি না। গোপাল এখানে থাকবে, না হয় আমি। কে থাকবে সেটা আপনি ঠিক করুন। মহারাজ বলল, তুমি থামো তো মন্ত্রী, আমি গোপালকে প্রশ্ন করছি। মহারাজ গোপালকে বলল, এই বয়সে বিয়ে কেমন কেমন লাগছে? গোপাল বলল, আসলে মহারাজ বলতে পারেন কিছুটা বাধ্য হয়ে এই বিয়েটা আমায় করতে হচ্ছে। সব বিষয়টাই বলবো, কিন্তু অন্যদিন, এখন নয়। কিন্তু এটা ঠিক, আমি আমার বিয়ে করছি মহারাজ। মহারাজ বলল, কেন কেন বাধ্য হয়ে কেন বিয়ে? আবার কেউ বাধ্য করে নাকি? গোপাল বলল, কখনো কখনো করে মহারাজ, সেটা আপনি শুনলেই বুঝতে পারবেন। মন্ত্রীমশাই বলল, এসব বাজে যুক্তি মহারাজ, ওর বিয়ে করার ইচ্ছে হয়েছে তাই করছে। কিন্তু মহারাজ এই বিয়েতে আমার মত নেই, সেই কথাটা আমি বলে রাখলাম। মহারাজ বলল, কে তোমার মত চাইছে যে একবারে তুমি দিতে যাচ্ছ? মন্ত্রী বলল, না মহারাজ, আপনার একজন গণ্যমান্য মন্ত্রী হিসেবে আমার কিছু দায়িত্ব আছে, তা আমি অস্বীকার করতে পারছি না। মহারাজ বলল, আমি যতক্ষণ রাজসিংহাসনে আছি ততক্ষণ তোমাকে আর দায়িত্ব নিতে হবে না। মন্ত্রী, সব দায়িত্ব আমি নেব, তা বলো গোপাল, বলো তোমার ওকে কখন আশীর্বাদ করতে যাব? গোপাল বলল, মহারাজ বিয়ে কালকে, বউ আসবে পরশুদিন, খাওয়া দাওয়াটা না হয় আমার বাড়িতেই করবেন সেদিন। রাজসভার সবাইকে আমন্ত্রণ আমার গরিবের কুটিরে। পরের দিন গোপাল বিয়েবাড়ির জন্য বাজার করলো আর সব দোকানদারকে বলল, মহারাজ দাম দিয়ে দেবেন। এই বলে যা যা লাগবে সব নিয়ে আসলো। সন্ধেবেলা গোপাল বিছানায় বসে আছে। গোপাল কিন্নি বলল, কী হলো, আমার রূপোর কাঁটা কোথায়? হ্যাঁ? গোপাল বলল, আরে হবে, আমি যখন কোনো কথা দেই তার কখনো খেলাপ করি না। গিন্নি, রূপোর কাঁটা তুমি পাবেই, কিন্তু একটা শর্ত, তোমাকে মৌনব্রত পালন করতে হবে। গোপাল গিন্নি বলল, মৌনব্রত পালন করব আমি কেন? কি দায় পড়েছে আমার? গোপাল বলল, না করলে কিন্তু রূপোর কাঁটা পাবে না। সেই দোকানে গিয়েছিলাম যেখান থেকে হারানের বউ রূপোর কাঁটা এনেছে। সেই দোকানদার সবার কাছে রূপোর কাঁটা বিক্রি করে না, যারা মৌনব্রত করে তাদেরকেই শুধু রূপোর কাঁটা বিক্রি করে। কাল ওই দোকানদার আসবে আর তুমি কাল ভালো একটা শাড়ি পরে ঘোমটা দিয়ে তার সামনে একদম চুপ করে থাকবে, বুঝলে? গোপাল গিন্নি বলল, ঠিক আছে ঠিক আছে, আমি রূপোর কাঁটার জন্য সব করতে পারি। পরের দিন সকালে গোপাল নাতি নাতনিদের কাছে আসে আর বলে, এই শোন, তোরা আজ তোদের দিদা মৌনব্রত করবি। তোরা একটা কাজ কর, দুটো কলা গাছ ঘর এনে বাড়ির সামনে লাগিয়ে দে, ওটা দিলে দিদার পূর্ণ হবে। পুটি বলল, ওই গুলটে, যা তাড়াতাড়ি দুটো কলা গাছ এনে ঘর সাজিয়ে বাড়ির বাইরে রেখে দো। বেশ কিছুক্ষণ পরে মহারাজ আর সকল সভাসদ গোপালের বাড়িতে আসলো। গোপাল বলল, আসুন আসুন মহারাজ, আমার কি সৌভাগ্য, আজ আমার বাড়িতে আপনার পদধূলি পড়ল। মহারাজ বলল, ঠিক আছে ঠিক আছে, তা দেখি তোমার বউয়ের মুখটা আশীর্বাদ করতে হবে তো। তারপর মহারাজ 100 সোনার মোহর দিয়ে গোপালের বউকে আশীর্বাদ করল। গোপাল গিন্নি মনে মনে বলছে, কি হচ্ছে কিছুই তো বুঝতে পারি না। যাই হোক বাবা, 100 সোনার মোহর দিয়ে একটা রূপোর কাঁটা হয়ে যাবে মনে হচ্ছে।
মহারাজ বলল, গোপাল তোমার বউকে বলো ঘোমটা সরাতে। আরে বাবা, মুখটা তো দেখি একবার নাকি। গোপাল বলল, এবার মুখটা দেখাও। বউ স্বয়ং মহারাজ তোমার মুখটা দেখতে চাইছে, এবার ঘোমটা সরাও। তারপর গোপালগিন্নি ঘোমটা সরিয়ে দিল। গোপালগিন্নির মুখটা দেখে সবাই তো অবাক হয়ে গেল। মহারাজ বলল, এ কি গোপাল, এ তো তোমার পুরনো বউ, কিন্তু তুমি যে বললে আবার বিয়ে করে এনেছো। মন্ত্রীমশাই বলল, মহারাজকে ডেকে এনে তুমি কি আমাদের সঙ্গে মশকরা করছো? গোপাল, মহারাজ এর একটা বিহিত হওয়া দরকার। মহারাজ বলল, গোপাল এটা তুমি কি করলে? লজ্জায় যে আমার মাথা হেঁট হয়ে গেল। গোপাল বলল, কেন মহারাজ, আপনার মাথা হেঁট হবে কেন? আমি তো আপনাকে বলেছিলাম আমি বিয়ে করছি, একবারও তো বলিনি পাত্রীটা কে। মহারাজ বলল, ঠিক ঠিক। তারপর মহারাজ সেখান থেকে চলে গেল। আর গোপাল ওই 100 মোহর দিয়ে দোকানদার ধার শোধ করে রূপোর কাঁটা নিয়ে আসে। আর গোপাল তার গিন্নির চুলে রূপোর কাঁটা পরিয়ে দিল। আর নাতি নাতনিরা জোর করে মালা বদল করালো গোপাল আর গোপাল গিন্নির। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।